নমস্কার। আজ 12ই জানুয়ারি ভারত মাতার অন্যতম কৃতি সন্তান স্বামী বিবেকানন্দের জন্মদিন। 1863 সালের এই দিনে উত্তর কলকাতার সিমলা অঞ্চলে বিখ্যাত দত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। আজকের দিনে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি মজার মানুষ স্বামীজি। স্বামীজির প্রণাম মন্ত্র: নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনী তাপহারিণী। প্রথম কাহিনী, তোরা আর কেউ গজা খাসনি। নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নকাকা সতীশবাবু ছিলেন বিবেকানন্দের সহপাঠী। বন্ধু হিসেবে নরেন্দ্র তাদের বাড়িতে নিয়মিত আসতেন। তিনি হাজির হলে আনন্দের উৎসব বয়ে যেত। এ স্বামীজি হবার অনেক আগের কথা। তিনি জিবে গজা খেতে খুব ভালোবাসতেন। একদিন বাড়ির সবার জন্যে হাঁড়ি ভর্তি জিবে গজা এলো। নিজের ভাগটা শেষ করতে সময় লাগলো না। তারপর হাঁড়ি থেকে আর একটা জিবে গজা চটপট তুলে নিয়ে একটুখানি খেয়ে টপ করে তার মধ্যে ফেলে দিলেন। তারপর অত্যন্ত দুঃখের সঙ্গে বললেন, এই যা, কি হবে, সব যে এঁটো হয়ে গেল। ওরে, তোরা কেউ আর গজা খাসনি। এই বলে নরেন্দ্রনাথ হাঁড়ি শুদ্ধ গজা সাবার করে দিলেন। ছোটদের আসর জমিয়ে রাখতে তিনি ছিলেন ওস্তাদ। নিজেই তাদের একজন হয়ে যেতেন। এক বাড়িতে বসে হয়তো ছড়া বলতে শুরু করলেন, দে দই পাতে, ওরে বেটা হাঁড়ি হাতে, কিংবা ওদের পাতে মাছের মুড়ো, ওরা কি তোর বাবা খুড়ো। দ্বিতীয় কাহিনী, হেড অফিসে গন্ডগোল। স্বামীজির ভাই মহেন্দ্রনাথ বা মহিম যদি কলম না ধরতেন, বিবেকানন্দের জীবনের অনেক সরস তথ্য কোনোদিন জানা যেত না। 1884-85 সালের কথা। গরমকাল। বাড়ির পড়ার ঘরে পাশাপাশি শুয়েছিল নরেন্দ্রনাথ ও রাখাল। অনেক রাতে দুজনের মধ্যে তর্ক বাঁধল। রাখালের ধারণা, যেহেতু নরেন্দ্রনাথ অনেকদিন জিমন্যাস্টিক খেলা ছেড়ে দিয়েছে, সে এখন পিকক হয়ে, অর্থাৎ হাতের উপর ভর করে পা দুটো আকাশের দিকে তুলে চলতে পারবে না। ঠিক আছে, বাজি হয়ে যাক, পারলে পুরো 1 টাকা। মাঝরাতে শুরু হলো জিমন্যাস্টিকের খেলা। নরেন্দ্রনাথ মালকোচা বেঁধে পিকক হয়ে হাতে ভর করে দালানে চলতে লাগলো। তার সঙ্গে চলেছে রাখাল। হইতে পাশের ঘরের লোকের ঘুম ভেঙে যায়। তারা বকাবকি শুরু করলো, কি উৎপাত, এই রাত দুপুরে জিমন্যাস্টিক খেলা, লোককে ঘুমোতে দেবে না, ছেলে দুটো নিশ্চয়ই হেড অফিসে গন্ডগোল। তৃতীয় কাহিনী, কুমিরের অরুচি। স্বামীজি সে সময় ডেট্রয়েটে এসেছেন কয়েকদিনের জন্য। নানা সভা সমিতিতে স্বামীজি আলোড়ন তোলেন। সাংবাদিকরা আসে সাক্ষাৎকারের জন্য। একজন প্রশ্ন করে, ভারতীয়রা কি পুণ্যলাভের জন্য শিশু সন্তানদের কুমিরের মুখে উৎসর্গ করে না? স্বামীজি বললেন, হ্যাঁ করে, ঠিকই বলেছেন। আমাকেই তো আমার মা গঙ্গায় নিয়ে গিয়েছিলেন কুমিরের মুখে ফেলে দেওয়ার জন্য। কিন্তু কুমিরেরও খাবারে বাদ বিচার আছে, সে আমাকে খেলে না। বললে ছেলেটা কি মোটা, তাই গায়ের রং কালো, ওকে কে ছোবে? তাই তো আমার এখানে এসে বক্তৃতা দেওয়া সম্ভব হয়েছে। এবার একজন মহিলা প্রশ্ন করলেন, শোনা যায় ভারতে মহিলাদের উপর প্রচণ্ড অত্যাচার করা হয়, এমনকি কুমিরের মুখে তাদেরও ফেলে দেওয়া হয়। স্বামীজি হেসে বললেন, হ্যাঁ, এ কথাও ঠিক। কুমিররা মেয়েদের বেশি পছন্দ করে, কারণ তাদের মাংস বেশ নরম এবং সম্ভবত সুস্বাদু। তারপর স্বামীজির শেষ অস্ত্র বললেন, সেই জন্যই তো বর্তমানে ভারতে পুরুষরা সন্তানের জন্ম দেয়। এবারে কয়েকটি ছোট ছোট কাহিনী বলবো। স্বামীজি তখন বিশ্ববিখ্যাত, তাই সবাই ভয়ে ভয়ে সসংকোচে অত্যন্ত খাতির করে কথা বলে। বিশিষ্ট পরিচিত লোকও দূরত্ব বজায় রাখে। শ্রীরামকৃষ্ণের ভাইয়ের ছেলে স্বামীজির রামলাল দাদা পরম সসম্ভ্রমে কথা বলতে থাকেন, আপনি অমুক করেছেন, তমুক করেছেন ইত্যাদি। স্বামীজি আর সহ্য করতে না পেরে বলেন, দাদা, এই করেছেন সেই করেছেন বলে এত চেন লাগাচ্ছেন কেন? আমি সেই বিলেই আছি। গিরিপুরি নয়, কচুরি।
10 নামী সন্ন্যাসীরা নানান দলে বিভক্ত, যেমন গিরি, পুরী, বন, পর্বত, সাগর, আশ্রম ইত্যাদি। রামকৃষ্ণ মঠ পুরী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কারণ শ্রীরামকৃষ্ণ তোতাপুরীর কাছে বেদান্ত সাধনায় দীক্ষা নিয়েছিলেন। স্বামীজি তখন পরিব্রাজক হয়ে ঘুরছেন। ঋষিকেশে হাজির হলে এক সন্ন্যাসী জিজ্ঞাসা করেছিলেন, আপনার গিরি না পুরী? স্বামীজি চটপট উত্তর দিলেন, কচুরি। বুঝুন অবস্থা। নিকষা মাসি মিরাটে ত্রৈলোক্যনাথ ঘোষের বড় মেয়ে পরিব্রাজক বিবেকানন্দের এক টুকরো সুন্দর ছবি উপহার দিয়েছেন। তার বাবা স্বামীজির চেয়ে বয়সে বড় ছিলেন, তাই তার সামনে তামাক খেতেন না। বাগানের দিকে একধারের ঘরে তক্তাপোষের ওপর বসে খুব ধোঁয়া ছাড়তেন। হাসতে হাসতে বলতেন, বাবাকে যেন বলে দিসনি। তাদের 2 বোনের নাম দিয়েছিলেন নিকষা মাসি আর শূর্পণখা মাসি। সে নাম শুনে তাদের পক্ষে চটে যাওয়াই স্বাভাবিক। তাদের ঠান্ডা করে বলতেন, তোরা চটিস কেন? ওরা কি কেউ কম? স্বয়ং লক্ষণ একজনের নাক কেটেছিলেন আর বিভীষণ অন্যজনের ছেলে। চাটনি পরিবেশনের সময় মজা করতেন, দেখিস দিতে দিতে যেন লাল না পড়ে যায়। এবারে বলবো স্বামীজি মুখে বলা গল্প। এক মিশনারি হিন্দু দেবদেবীদের নরকস্থ করছিল। শুধু যিশু নয়, তার চেলা চামুন্ডাদের তুলনায়ও যে হিন্দু দেবতারা কত শক্তিহীন, অসহায়, তা দেখাবার চেষ্টা করে। হিন্দুরা তুলসী গাছকে দেবতা জ্ঞানে পূজা করে। এক মিশনারি তুলসী গাছকে তার পশ্চাৎ দেশে ঘর্ষণ করে বলছিল, দেখিতেছ আমি কি করিতেছি? এই কার্যের পর তোমার দেবতা আমাকে কি করিতে পারিলেন? বলা বাহুল্য, মিশনারির এই অসভ্যতার কাছে হিন্দুর দেবতা পঙ্গু। দেবতার এই লাঞ্ছনা এক মাতালের মনে বড় দাগা দেয়। শঠে সাঠ্যং ছাড়া গতি নেই। সে পরদিন এক বুনো বিচুটি গাছ নিয়ে হাজির। গাছটা দেখতে অনেকটা তুলসী গাছের মতো। পাদ্রির হাতে সেটা ধরিয়ে দিয়ে বলে, সাহেব, তুমি আমাদের আসল দেবতাকে চিনতে পারোনি। আমি আসল দেবতা নিয়ে এসেছি। আমাদের আর এক দেবী আছেন, নিশ্চয়ই তার নাম শুনেছ, মা গঙ্গা। সেই গঙ্গা জলে ডোবালে এই দেবতার তেজ বেড়ে যায়। পাদ্রি সে কথা ফু বলে উড়িয়ে দেয়। তারপর বিছুটি গাছটা গঙ্গা জলে ডুবিয়ে নিজের মুক্ত নিতম্বে ভালো করে ঘষল। সগর্বে ঘোষণা করল, এই তো ঘষিলাম, কি হইল? একটু পরেই চিটচিট শুরু হলো, ক্রমে জ্বালা বাড়তে লাগলো, শেষে আগুন জ্বলুনি। মিশনারির নাচ শুরু হলো। নাচ ক্রমেই জলোত্তালে উঠল। শেষে ময়ূরের মতো প্যাখম তুলে নাচা, কাপড় তুলে তাতাথই নৃত্য। তখন পাদ্রী সাহেব নিমরাজি হয়ে স্বীকার করলেন, হাঁ, তোমাদের দেবতা কিছু করিতে পারেন বটে। আজকের মতো মজার মানুষ স্বামীজি এখানেই শেষ করছি। ঠাকুর, মা ও স্বামীজির কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।